ওকে, তাহলে সবাই দেখতে পাচ্ছি ক্লাস 9 হায়ার ম্যাথমেটিক্স এক্সারসাইজ 8.1 লেকচার 1 ট্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতি। তো আমরা জানি যে আমরা জেনারেল ম্যাথে ট্রিগোনোমিতি অলরেডি পড়ে ফেলেছি। তো আমরা জানি যে ট্রিগোনোমিতি বিষয়টা হচ্ছে যে ত্রিকোণ। দেখো, ট্রিগোনোমিতি বিষয়টা হচ্ছে ত্রিকোণ। ত্রিকোণ মানে তিনটা কোণ, আর মিতি মানে পরিমাপ। ত্রিকোণ ত্রিকোণ মানে তিনটা কোণ, আর মিতি মানে হচ্ছে পরিমাপ। তার মানে তিন কোণের পরিমাপ। তো তিন কোণের পরিমাপ সাধারণত কোথায় থাকে? সাধারণত ত্রিভুজে থাকে। আমরা জানি যে ত্রিভুজের মধ্যে তিনটা কোণ থাকে। সো ত্রিভুজ সংক্রান্ত আলোচনা এবং তিনটা কোণ সংক্রান্ত পরিমাপ, এই বিষয় সংক্রান্ত আলোচনাই হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতি। তো এখন এই ত্রিকোণমিতিতে একটা কোণ আছে। এই কোণ আবার দুই রকম, একটা হচ্ছে ধনাত্মক কোণ আর একটা হচ্ছে ঋণাত্মক কোণ। তো তার আগে আমি তোমাদেরকে বলি যে কোণ আবার দুই রকম। সবাই দেখো, কোণ হচ্ছে দুই রকম। একটাকে বলা হয় জ্যামিতিক কোণ আর একটাকে বলা হয় ট্রিগোনোমেট্রিক কোণ। সবাই লিখে নাও, আমি লিখতেছি। একটা হচ্ছে তোমার জ্যামিতিক কোণ, আর একটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। হ্যাঁ, জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ। তো আমি যদি তোমাদেরকে প্রথমে জ্যামিতিক কোণটা বলি যে জ্যামিতিক কোণ কী জিনিস। জ্যামিতিক কোণ হচ্ছে, মনে করো দুইটা রেখা, আমি দুইটা রেখা আঁকি, তোমরা দেখো দুইটা রেখা আঁকি। জ্যামিতিক কোণ হচ্ছে দুইটা রেখা আঁকলাম। এটা হচ্ছে তোমার একটা রেখা, আর এটা হচ্ছে তোমার দ্বিতীয় রেখা। একটা রেখা, দ্বিতীয় রেখা, দুইটা রেখার এই যে মধ্যবর্তী কোণ দেখতে পাচ্ছ, এই কোণকে বলা হচ্ছে জ্যামিতিক কোণ। দুইটা রেখার মধ্যবর্তী কোণকে বলা হয় জ্যামিতিক কোণ। এই দুইটা রেখা হতে পারে যে কোনো রেখা, যে কোনো বরাবর যে কোনো রেখা হতে পারে। যেরকম মনে করো আমি যদি এটাকে এভাবে আঁকতাম, একটা আঁকলাম এভাবে, আরেকটা আঁকলাম হচ্ছে এভাবে। তো এই মুহূর্তে এই দুই রেখার জ্যামিতিক কোণ কোনটা হবে? জ্যামিতিক কোণ হবে এইটা। তার মানে জ্যামিতিক কোণ নেওয়া হয় যেই কোণটা ছোট ওইটাকে নেওয়া হয়। কীরকম একটু বলার চেষ্টা করো তো। এই দুই রেখার মধ্যবর্তী আরেকটা কোণ আছে, সেটা কোনটা? স্যার উপরের দিকে। উপরের দিকে, রাইট। উপরের দিকে, সবাই খেয়াল করো, এই যে উপরের দিকে, এই যে এই কোণটা উপরের দিকে, এই কোণটাও কিন্তু এই দুই রেখারই মধ্যবর্তী কোণ। কিন্তু জ্যামিতিক কোণের সিস্টেম হচ্ছে, জ্যামিতিক কোণ সব সময় ছোট কোণটা নেওয়া হয়। তার মানে উপরের দিকে তুমি যে কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটা আমরা জ্যামিতিক কোণ হিসাবে এই কোণটা আমরা নিতে পারবো না। জ্যামিতিক কোণ হিসেবে নিতে হবে দুইটা রেখার মধ্যবর্তী যে কোণটা ছোট, ওই কোণটাকে বলা হয় জ্যামিতিক কোণ। এবং সেই দুই রেখা যে কোনোভাবে থাকতে পারে, যে কোনো রকমভাবে থাকতে পারে এভাবে। তাহলে জ্যামিতিক কোণ সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেলাম। আরও ধারণা পাবা যদি আমি ত্রিকোণমিতিক কোণটা বলি। তার কারণ ত্রিকোণমিতিক কোণটা বলার পরেই তুমি পার্থক্যটা বুঝতে পারবা যে জ্যামিতিক কোণের ব্যাপারটা আসলে কী ছিল। তো আমরা জ্যামিতিক কোণের ব্যাপারটা দেখলাম যে দুইটা রেখার মধ্যবর্তী কোণ, এবং সেই কোণটা হতে হবে ছোট কোণ, বড় কোণটা না। যেমন এই দুই রেখার মধ্যবর্তী কোণ কিন্তু এই উপরেরটাও হতে পারে, কিন্তু বড় কোণকে জ্যামিতিক কোণ বলা হয় না। তুলনামূলকভাবে যেটা ছোট কোণ ওইটাকে বলা হয় জ্যামিতিক কোণ। এবং রেখা দুইটা থাকতে পারবে ইচ্ছা মতো। দেখো, রেখা দুইটা ইচ্ছা মতো থাকতে পারবে। ওকে, এখন তাহলে দেখি ত্রিকোণমিতিক কোণের কী অবস্থা হয়। ত্রিকোণমিতিক কোণ যখন দেখবা তখন তোমরা জ্যামিতিক কোণ সম্পর্কে আরও স্পষ্ট হবা যে ত্রিকোণমিতিক কোণ যেহেতু এরকম, তাহলে জ্যামিতিক কোণটা কীরকম। সো এখন তাহলে আমি ত্রিকোণমিতিক কোণ সম্পর্কে একটু আলোচনা করি। দেখো, ত্রিকোণমিতিক কোণটা হচ্ছে যে তোমার এটা নেওয়া হয় এক্স অক্ষের সাথে। অর্থাৎ আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ সম্পর্কে সম্ভবত ধারণা পেয়েছিলাম আগে। সেটা হচ্ছে, দেখো সবাই, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এটা হচ্ছে মূল বিন্দু বলা হয়। এক্স ও এক্স প্রাইমকে বলা হয় এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইমকে বলা হয় ওয়াই অক্ষ।
এক্স ও এক্স প্রাইমকে বলা হয় এক্স অক্ষ, আর ওয়াই ও ওয়াই প্রাইমকে বলা হয় হচ্ছে ওয়াই অক্ষ। এখন বিষয়টা হচ্ছে যে তাহলে ত্রিকোণমিতিক কোণের ব্যাপারটা কীরকম? ত্রিকোণমিতিক কোণ আবার দুই রকম। ত্রিকোণমিতিক কোণ আবার দুই রকম, একটা হচ্ছে ধনাত্মক কোণ আর একটা হচ্ছে ঋণাত্মক কোণ। ওকে, তাহলে দেখা যাক ত্রিকোণমিতির পরিমাপটা কিভাবে নেওয়া হয়। মনে করো যে একটা রেখা থাকলো, আমি রেখাটা আঁকি, সবাই দেখো। একটা রেখা আঁকলাম আমি, এই যে একটা রেখা আঁকলাম। ওকে সবাই দেখো, এই যে আমি একটা রেখা আঁকলাম, এই রেখার সাথে এক্স অক্ষের উৎপন্ন কোণ, এই রেখার সাথে এক্স অক্ষের উৎপন্ন কোণকেই বলা হয় ত্রিকোণমিতিক কোণ। তার মানে আমরা জ্যামিতিক কোণে কি দেখলাম? জ্যামিতিক কোণে কিন্তু কোনো অক্ষ নাই। জ্যামিতিক কোণে কিন্তু কোনো অক্ষ নাই। জ্যামিতিক কোণে কি আছে? শুধুমাত্র দুইটা রেখা আছে, এবং সেই দুইটা রেখা যে কোনোভাবে থাকতে পারবে। দুইটা রেখা যে কোনোভাবে থাকতে পারবে। কিন্তু ত্রিকোণমিতিক কোণে কিন্তু রেখা একটাই। ত্রিকোণমিতিক কোণে রেখা একটাই, এবং কোণটা পরিমাপ হবে কার সাথে? এক্স অক্ষের সাথে। ওকে, তাহলে এক্স অক্ষের সাথে যদি কোনো রেখার কোণ পরিমাপ করা হয় তাকে বলা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। আর এই ত্রিকোণমিতিক কোণ দুই রকম, সবাই খেয়াল করো। দুই রকম কোণ কী হবে দেখো। যদি তুমি এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরো, দেখো আমি যে অ্যারো দিলাম, দেখো আমি যে অ্যারো দিলাম, এই অ্যারোটা দেখো ঘড়ির কাঁটার বিপরীত। তার কারণ তুমি যদি, তোমার কাছে যদি কোনো কাঁটা ঘড়ি থাকে, তোমার কাছে যদি কোনো কাঁটা ঘড়ি থাকে, তুমি সেই কাঁটা ঘড়ি খেয়াল করলে তুমি দেখতে পাবা যে ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে। তুমি খেয়াল করো যে তোমার যে ঘড়ি আছে বাসায়, কাঁটা ঘড়ি, ওই ঘড়ির কাঁটা এই ডান দিকে ঘুরে। আর ঘড়ির কাঁটার বিপরীত কোনটা? ঘড়ির কাঁটার বিপরীত হচ্ছে ঠিক উল্টা দিকটা, অর্থাৎ এই যে ঠিক উল্টা দিকটা ঘড়ির কাঁটার বিপরীত। তার মানে আমি উপর থেকে যেটা নিচে নামালাম, এই যে ডান দিকে ঘোরালাম, ডান দিকে ঘোরানোটা হচ্ছে ঘড়ির কাঁটার দিক। এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিক বা ঘড়ির কাঁটার দিকে। আর এই যে আমি নিচেরটা ঘোরালাম, নিচেরটা হচ্ছে বাম দিকে ঘোরাচ্ছি, মানে বাম দিকে মানে এটা ছিল উপর থেকে নিচের দিকে, আর এটা নিচ থেকে উপরের দিকে। এটাকে বলা হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তুমি ঘড়ি যদি তোমার কাছে থাকে তুমি দেখতে পারো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে কোণ, ত্রিকোণমিতিক কোণ দুই রকম, একটা হচ্ছে এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আরেকটা হচ্ছে এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার দিকে। কীরকম সবাই খেয়াল করো, এ দেখো এক্স অক্ষ থেকে দেখো ঘড়ির কাঁটার দিকে। তো আমরা দেখতে পাচ্ছি এই কোণটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর এই কোণটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে। নিয়ম হচ্ছে এই ত্রিকোণমিতিক কোণে ঘড়ির কাঁটা যদি বিপরীত দিকে ঘোরে তখন সেটাকে ধনাত্মক কোণ ধরা হয়, তখন এটাকে ধরা হয় ধনাত্মক কোণ। সো সবাই মনে রাখতেছো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে তাকে বলা হয় ধনাত্মক কোণ, আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তখন তাকে বলা হয় ঋণাত্মক কোণ। সুতরাং জ্যামিতিক কোণ একটাই রকম, কিন্তু ত্রিকোণমিতিক কোণ আবার দুই রকম, ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ। এবং এটা ডিপেন্ড করে কার উপরে? যদি তুমি কোণটা এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরো তখন এটাকে বলা হবে ধনাত্মক কোণ, আর যদি তুমি এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরো তখন তাকে বলা হবে ঋণাত্মক কোণ। তো তোমরা আশা করি সবাই বুঝতে পারতেছো যে ঘড়ির কাঁটার বিপরীত এবং ঘড়ির কাঁটার দিক। দেখো এই যে এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে নেওয়া হয়েছে, তাই সে ধনাত্মক। এটা দেখো ঘড়ির কাঁটার দিকে নেওয়া হচ্ছে, এই জন্য এই কোণটা হচ্ছে ঋণাত্মক কোণ। তাহলে আমরা জ্যামিতিক কোণের সাথে ত্রিকোণমিতিক কোণের দুইটা পার্থক্য পেলাম। প্রথম পার্থক্য হচ্ছে যে জ্যামিতিক কোণে দুইটা রেখা যে কোনোভাবে থাকতে পারবে, দুইটা রেখা যে কোনোভাবে থাকতে পারবে। আর ত্রিকোণমিতিক কোণে একটা হচ্ছে রেখা আর একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে রেখা আর একটা হচ্ছে এক্স অক্ষ। নেক্সট, জ্যামিতিক কোণে দেখো এখানেও কিন্তু আমার দুইটা কোণ ছিল, এই যে একটা এই ভেতরের কোণ আর একটা দেখো বাইরের কোণ। তো জ্যামিতিক কোণ বলতে দুইটা কোণের মধ্যে যেই কোণটা ছোট ওই কোণকে বলা হচ্ছে জ্যামিতিক কোণ। দেখো একটা ভেতরের কোণ আর একটা হচ্ছে বাইরের কোণ।
দুইটা কোণের মধ্যে যেই কোণটা ছোট ওই কোণকে বলা হচ্ছে জ্যামিতিক কোণ এবং এর কোনো ধনাত্মক ঋণাত্মক নাই। কিন্তু ত্রিকোণমিতিক কোণে দুইটা কোণকেই বলা হবে ত্রিকোণমিতিক কোণ। তুমি ছোট কোণ, বড় কোণ, দুইটা কোণকেই বলা হবে ত্রিকোণমিতিক কোণ। কিন্তু যদি তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে নাও তখন সেটা হবে ধনাত্মক কোণ, আর যদি তুমি ঘড়ির কাঁটার দিকে নাও সেটা হবে ঋণাত্মক কোণ। ওকে, এখন এই সংক্রান্ত যদি আরও কিছু ব্যাখ্যা বিশ্লেষণে আমি যাই তাহলে যেটা বলবো সেটা হচ্ছে যে আচ্ছা, তাহলে এই সংক্রান্ত আরও কিছু ব্যাখ্যা বিশ্লেষণে আমি যাই। ওকে, সেটা কীরকম সবাই শুনো। সেটা হচ্ছে যে ত্রিকোণমিতিক চতুর্ভাগ। দেখো, ত্রিকোণমিতিতে চতুর্ভাগ বলে একটা শব্দ আছে, ত্রিকোণমিতিক চতুর্ভাগ বলা হয় তাকে। কীরকম দেখো, এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা এই যে একটা সমতল, দেখো এটা কিন্তু একটা সমতল। এই যে তুমি একটা সাদা পেজ দেখতে পাচ্ছ, সাদা পেজ, এই সাদা পেজটা কিন্তু সমতল। তুমি যে একটা সাদা পেজ দেখতে পাচ্ছ, এই সাদা পেজকে বলতে পারি একটা সমতল। এই সমতলটা এক্স অক্ষ দ্বারা এবং ওয়াই অক্ষ দ্বারা মোট 4টা ভাগে বিভক্ত হয়ে যায়। দেখো, এই যে একটা ভাগ, দুইটা ভাগ, তিনটা ভাগ, 4টা ভাগ। তার মানে আমরা দেখতে পেলাম যে দুইটা অক্ষ দ্বারা যে কোনো সমতল 4টা ভাগে বিভক্ত হয়ে যায়। তো এই 4টা ভাগে 4টা নাম দেয়া হয়। তো সবাই খেয়াল করো, আমি এখন 4টা ভাগে 4টা নাম দিই, সবাই খেয়াল করো। দেখো সবাই, এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। তো দুইটা অক্ষ দ্বারা, এক্স অক্ষ দ্বারা এবং ওয়াই অক্ষ দ্বারা এই যে সমতল বা সাদা পৃষ্ঠা, তুমি এটাকে 4টা ভাগে ভাগ করা যায়, তুমি নিজেই দেখতে পাচ্ছ। একটা ভাগ, দুইটা ভাগ, তিনটা ভাগ এবং 4টা ভাগ। তো এই ভাগের ক্ষেত্রে এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ। এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, মানে 4 ভাগের মধ্যে এটা প্রথম। এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ, মানে যে 4টা ভাগ হলো সেই 4টা ভাগের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয়। এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ। আর এটাকে বলা হবে চতুর্থ চতুর্ভাগ। কেউ কি বলতে পারবা যে এই যে ভাগটা, ভাগটা কেন এটা প্রথম হয়ে এটা দ্বিতীয় হলো না? কেন এটা প্রথম হয়ে এটা দ্বিতীয় হলো? কেউ বলতে পারবা? স্যার ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে ঘোরার ঘড়ির কারণে। কাঁটা অনুযায়ী। এক্স্যাক্টলি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার কারণে। এক্স্যাক্টলি। তোমরা তিনজনই ঠিক বলেছো, তিনজন আনসার দিয়েছো, তিনজনই ঠিক বলেছো। যেহেতু আমরা জানি যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধনাত্মক ধরা হয়, এই কারণে এক্স অক্ষ থেকে তোমাকে ঘুরতে হবে, এক্স অক্ষ থেকে তোমাকে ঘুরতে হবে ঘড়ির কাঁটার বিপরীতে। সুতরাং ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তাহলে একটা সমতলকে 4 ভাগে ভাগ করা যায়। ওকে, তাহলে আমরা কিন্তু একটু আগে ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ সম্পর্কেও ধারণা পেয়েছি। এখন সবাই দেখো, এই যে কোণটা শুরু হয়, কোণটা শুরু হয় 0 ডিগ্রি থেকে, কোণটা শুরু হয় 0 ডিগ্রি থেকে। ওকে, ভালো কথা, 0 ডিগ্রি থেকে কোণ শুরু হয়। এরপরে দেখো তো, এখান থেকে এতটুকু কোণ নিশ্চয় 90 ডিগ্রি। যেহেতু এটা সমকোণ, সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা কিন্তু সমকোণ। সমকোণ মানে নিশ্চয়ই 90 ডিগ্রি। তাহলে যদি আমি এটাকে 0 ডিগ্রি ভাবি, নিশ্চয়ই এটাকে 90 ডিগ্রি বলা যায়। আবার খেয়াল করো, এখান থেকে এইটাও কিন্তু সমকোণ, মানে 90 ডিগ্রি। তাহলে এই 90-এর সাথে আরও 90 যোগ হলে এটাকে বলা যায় 180 ডিগ্রি। আবার দেখো, এটাও কিন্তু সমকোণ, এটাও সমকোণ। তার মানে এই 180-র সাথে আরও 90 যোগ হয়ে গেলে এটা হবে 270 ডিগ্রি। এবং তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু সমকোণ, মানে 90 ডিগ্রি। অতএব এটার সাথে আরও 90 যোগ হয়ে গেলে সেটা হবে 360 ডিগ্রি। ওকে, তার মানে তোমরা সবাই বিষয়টা খেয়াল করলা যে এই যে ত্রিকোণমিতিক চতুর্ভাগ বললাম আমি, ত্রিকোণমিতিক চতুর্ভাগ সেটা কি হচ্ছে যে প্রথম চতুর্ভাগ 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, দ্বিতীয় চতুর্ভাগ 90 ডিগ্রি থেকে 180 পর্যন্ত, তৃতীয় চতুর্ভাগ 180 থেকে 270 পর্যন্ত এবং চতুর্থ চতুর্ভাগ 270 থেকে 360 পর্যন্ত। ওকে, ভালো কথা।
আমরা সবাই শিখেছি একটু আগের ওই শেখাটা আমি একটু আরেকভাবে বলি, সবাই দেখো যে এক্স অক্ষ থেকে যদি উপরের দিকে যায় এটাকে আমরা বলবো ধনাত্মক কোণ। যদি কেউ এক্স অক্ষ থেকে নিচের দিকে আসো এটাকে আমরা বলবো ঋণাত্মক কোণ। দেখো একটু আগে যে ব্যাখ্যা দিয়েছিলাম সেই ব্যাখ্যার সাথে দেখো যে মিলে যাবে। আমি যদি উপরের দিকে যাই তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে যাওয়া হচ্ছে, সো তাকে বলা হবে ধনাত্মক কোণ। আর আমি যদি এক্স অক্ষ থেকে নিচের দিকে নামি তো দেখো এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে যাওয়া হচ্ছে, নিচের দিকে নামলে দেখো ঘড়ির কাঁটার দিকে যাওয়া হচ্ছে, সো সেটা কিন্তু ঋণাত্মক কোণ। সো একটু আগে ব্যাখ্যা দিয়েছিলাম একভাবে, আবার এখন তোমাদেরকে আরেকভাবে দেখিয়ে দিলাম যে এক্স অক্ষের উপরের দিকে গেলে ধনাত্মক, এক্স অক্ষের নিচের দিকে আসলে ঋণাত্মক। তার কারণ এটা ঘড়ির কাঁটার বিপরীত, এটা ঘড়ির কাঁটার দিক। ওকে, এখন আমি তোমাদেরকে বেশ কিছু কোণ দিব। বেশ কিছু কোণ দেওয়ার পর তোমাদের কাছে জানতে চাওয়া হবে এই কোণটি কোন চতুর্ভাগে অবস্থান করতেছে। আমি তোমাদেরকে বেশ কিছু কোণ দিব এবং কোণ দেওয়ার পর জানতে চাওয়া হবে এই কোণটি কোন চতুর্ভাগে অবস্থান করতেছে। ওকে ওকে, তাহলে আমি বলি সবাইকে প্রথমে একটা কোণ দেই। মনে কর আমি তোমাকে কোণ দিলাম 420 ডিগ্রি। 420 ডিগ্রি তোমাকে কোণ দিলাম 420 ডিগ্রি, জানতে চাইলাম 420 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থান করতেছে। তাহলে আমি প্রথমটা তোমাদেরকে বলে দিই। হ্যাঁ, প্রথমটা তোমাদেরকে বলে দিই, তারপর থেকে দরকার হয় তোমরা বলো। ওকে সবাই দেখো, এই যে 420 ডিগ্রি, তোমার কাজ হবে তুমি 420 ডিগ্রিকে তুমি 90 ডিগ্রির মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করবা। তুমি 420 ডিগ্রিকে 90 ডিগ্রির মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করবা। তাহলে সেক্ষেত্রে তুমি কি করতে পারো, তুমি ক্যালকুলেটরের সাহায্য নিতে পারো। হ্যাঁ, তুমি ক্যালকুলেটরের সাহায্য নিতে পারো। কীভাবে সবাই দেখো, তোমার কাজ হবে তুমি 420কে তুমি ভাগ দিবা 90 দিয়ে। ওকে, তুমি ক্যালকুলেটরের সাহায্যে 420কে 90 দিয়ে ভাগ দিবা। যদি কেউ দিয়ে থাকো আমাকে বলবা যে 4 পয়েন্ট কত আসে। 4.67। 676। ওকে সবাই দেখো, তাহলে তোমার কাজ কী হবে বলি, তোমার কাজ হবে তুমি এই কোণ যাই দেয়া থাক তুমি তাকে 90 দিয়ে ভাগ দিবা। ভাগ দিলে নিশ্চয়ই একটা কিছু আসবে। আসার পর তোমার কাজ হবে দশমিক অংশটা মনে মনে বাদ দিয়ে এই যে পূর্ণ অংশটা আছে পূর্ণ অংশের সাথে 90 গুণ দিবা। আমি একটু পরে আবারও দেখাবো, সমস্যা নেই, সবাই খেয়াল করো আগে। তাহলে আমি যেটা বললাম তোমাদেরকে যে তোমরা আগে ভাগ দিয়ে তারপর দশমিক অংশটা মনে মনে বাদ দিয়ে এই পূর্ণ অংশের সাথে 90 গুণ দিবা। এখন চিন্তা করো 90 গুণ 4 এটা আসে 360। 90 গুণ 4 360। দেখো তো আরও কত লাগে 420 হতে। 420 হতে আরও কত লাগে, 360 যোগ আমার মনে হয় আরও 60 লাগে, তাই না? আরও 60 ডিগ্রি। সো সবাই খেয়াল করলে ব্যাপারটা যে আমরা প্রথমে 90 দিয়ে ভাগ করে দশমিকে আনলাম, পরবর্তীতে দশমিকটা মনে মনে বাদ দিয়ে পূর্ণ অংশের সাথে 90 গুণ দিলাম। দেওয়ার পর দেখার চেষ্টা করলাম যে এইটার সাথে কত যোগ করলে 420 হয়। ওকে, এখন তুমি এটাকে রোটেশন করাবা। রোটেশন, এই দেখো ত্রিকোণমিতিক চতুর্ভাগে তুমি এটা ঘোরাবা। কিভাবে ঘোরাবা সবাই খেয়াল করো। দেখো তো 90 ঘুরবে 4 বার। সবাই দেখো 90 ঘুরবে 4 বার, তার মানে 90 ডিগ্রি ঘুরবে 4 বার। কীরকম সবাই খেয়াল করো তো, এ দেখো 90 একবার ঘুরলে এখানে আসে, রাইট? 90 একবার ঘুরলে এখানে আসে, 90 দুইবার ঘুরলে এখানে আসে, 90 তিনবার ঘুরলে এখানে আসে, 90 চারবার ঘুরলে আসে এখানে। দেখো 90 ঘুরবে 4 বার, 90কে আমি 4 বার ঘুরালাম। দেখো তো সাথে কি আছে, সাথে আছে প্লাস 60 ডিগ্রি, মানে এর সাথে আরও যোগ হবে 60 ডিগ্রি। এর সাথে আরও 60 ডিগ্রি, খেয়াল করো তো এখানে আসতে পারে না 60 ডিগ্রি। এর সাথে আরও 60 ডিগ্রি যোগ হলে এখানে আসতে পারে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এটা কোন চতুর্ভাগে পড়ে। তুমি এখন কাজ করো, কী কাজ করবা, তুমি এখন মূল বিন্দু থেকে এই সর্বশেষ অবস্থান, মূল বিন্দু থেকে সর্বশেষ অবস্থানে একটা টান দিয়ে দাও। মূল বিন্দু থেকে সর্বশেষ অবস্থানে একটা টান দিয়ে দিলা। টান দিয়ে দেখতে পেলা যে এই কোণের সর্বশেষ অবস্থানটা কোন চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে। সবাই দেখতে পাচ্ছ ওই কোণটার সর্বশেষ অবস্থান প্রথম চতুর্ভাগে। সো তোমাদের মনে রাখতে হবে যে কোণের মান যত বড়ই হোক না কেন সে এই 4টা চতুর্ভাগের বাইরে যেতে পারবে না। কোণের মান
যত বড়ই হোক না কেন সে কিন্তু এই 4টা চতুর্ভাগের বাইরে যেতে পারবে না। সো দেখো কোনটা কিন্তু 360-এর দেখো 360 ডিগ্রিতে কিন্তু চতুর্থ চতুর্ভাগ শেষ হয়ে গেছে, আর কোনটা 420 ডিগ্রি, কিন্তু খেয়াল করো তারপরও কিন্তু ঘুরে ঘুরে কিন্তু সেই এই 4টা ভাগের মধ্যে সে আছে, প্রথম চতুর্ভাগ। ওকে, ভালো কথা। তোমাদেরকে তাহলে একটা জিজ্ঞেস করি এবার। সবাই দেখো, তোমাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই 500 কত দিব, মনে করো 570 ডিগ্রি। 570 ডিগ্রি তোমরা চিন্তা করে বলার চেষ্টা করো এটা কোন চতুর্ভাগে পড়বে। 570 ডিগ্রি কোন চতুর্ভাগে পড়বে, চিন্তা করে বলার চেষ্টা করো। ডিগ্রি 540-এর সাথে আরও 30 যোগ করলে হয় 570। এখন আমরা এটাকে ঘোরাবো। সবাই খেয়াল করো আমরা কিভাবে ঘোরাচ্ছি। 90 ডিগ্রি ঘুরবে 6 বার। 90 ডিগ্রি ঘুরবে 6 বার। সবাই দেখো, 90 একবার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার। দেখো আমি কিন্তু 90 ডিগ্রিকে 6 বার ঘোরালাম। ওকে, 6 বার ঘোরানোর পর কি আছে, প্লাস 30 ডিগ্রি। প্লাস 30 মানে কি, অল্প একটু যোগ হবে। এই যে প্লাস 30, এর সাথে অল্প একটু যোগ হয়ে গেল প্লাস 30। তো দেখো প্লাস 30 দিলে দেখতে পাচ্ছি এটা কিন্তু চলে আসে তৃতীয় চতুর্ভাগে চলে আসে। তৃতীয় চতুর্ভাগে। যাক, তোমরা বলতে পেরেছো যে এটা কোন চতুর্ভাগে। তো আমরা কিন্তু এতক্ষণ আলোচনা করলাম ধনাত্মক কোণ নিয়ে। তাহলে আমি এতক্ষণ আলোচনা করলাম ধনাত্মক কোণ নিয়ে, আর এখন আমি তোমাদেরকে আরেকটা উদাহরণ দিব যেখানে কিনা থাকবে ঋণাত্মক কোণ। ওকে, তোমাদেরকে আরেকটা তাহলে ঋণাত্মক কোণ বলার চেষ্টা করি। একটা ঋণাত্মক কোণ, সেটা একটা মনে করো মাইনাস দিয়ে এবার তোমাকে দিলাম, যদি দিই 650 ডিগ্রি, 650 ডিগ্রি দেখো কি, তো 90 দিয়ে ভাগ যায় কি না। 650 90 দিয়ে কি ভাগ যায়? 90 দিয়ে ভাগ দিলে 6 নং 54, 7 নং 63, না ভাগ যায় না। ওকে ঠিক আছে, তাহলে মাইনাস ওকে ঠিক আছে, মাইনাস 650 ডিগ্রি দিলাম তোমাদেরকে, ঠিক আছে, মাইনাস 650 ডিগ্রি। তার মানে তোমরা এতক্ষণ কিন্তু দেখেছো ধনাত্মক কোণ, তোমরা এতক্ষণ দেখেছো ধনাত্মক কোণ, আর তোমরা এখন কি দেখতেছো, ঋণাত্মক কোণ। ভালো কথা। তাহলে ঋণাত্মক কোণ যদি মাইনাস 650 ডিগ্রি হয়, এই ঋণাত্মক কোণকে ঘোরাতে হবে। তো ঘোরানোর আগে সে আগের মতো ভাগ করে নিই। যদি আগের মতো ভাগ করি তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, এটা আমরা করতে পারি এভাবে যে এটা কয়বার ঘুরবে দেখতে হবে আর কি। আচ্ছা, তোমাদের মধ্যে একজন বলেছিল ভাগ করার পর, ওয়ারিশা বলেছিল কত জানি বলেছিল, -7.22। ওকে ঠিক আছে, তাহলে সবাই খেয়াল করো, মাইনাস 650 ডিগ্রিকে ভাঙলে আমার কাজ হবে -7 নিতে হবে। 7 ইন্টু 90, 7 ইন্টু 90, 7 নং 63, 7 নং 63 মানে 630 ডিগ্রি, আর তোমার লাগবে 650 মানে আরও লাগবে 20 ডিগ্রি। ওকে, তাহলে এটা হচ্ছে যে তোমার 7 নং 63, 630 ডিগ্রি, আর আরও লাগবে 20 ডিগ্রি 650 হতে। তো আমরা এখন এটাকে, হ্যাঁ 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 বলো কোনটাই বললা? প্রথম। তোমরা সবাই, ওকে তোমরা সবাই বলেছো প্রথম। তো আশা করি তোমাদের বলাটা ঠিক আছে, আশা করি। ওকে, তো তাহলে আমি চেক করি, সবাই খেয়াল করো। দেখো, যেহেতু এই কোণটা ঋণাত্মক কোণ, নিশ্চয়ই এই কোণটা ঘোরাতে হবে। দেখো আগেরটা কিন্তু ঘোরানো শুরু করেছি এই যে এক্স অক্ষ থেকে উপরের দিকে ঘোরাইছি ধনাত্মক কোণ হলে, আর ঋণাত্মক কোণ হলে এক্স অক্ষ থেকে চলে যেতে হবে নিচের দিকে।
সো যেহেতু ঋণাত্মক কোণ, এটা ঘোরাতে হবে এক্স অক্ষ থেকে নিচের দিকে, উপরের দিকে যাব না আমরা। সো দেখো নিচের দিকে আমরা কয়বার ঘোরাবো, 90 ঘুরবে 7 বার। সবাই খেয়াল করো, 90 একবার, দুইবার, তিনবার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার। 90 ঘুরলো 7 বার, সাথে আছে আরও -20। তো যেহেতু এটা সবাই মাইনাস, সো এটা কিন্তু আর বিয়োগ হবে না। হ্যাঁ, যেহেতু মাইনাস বলেই কিন্তু আমরা এক্স অক্ষ থেকে নিচের দিকে ঘুরতেছি। সো এখন আর এই -20 মানে এখান থেকে যে কমবে তা না, -20 এখান থেকে আরও সামনের দিকে যাবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি সবাই প্রথম চতুর্ভাগে পড়লো। সো যদি মাইনাস থাকে তখন তুমি শুধুমাত্র একটাই পার্থক্য থাকবে, তুমি তখন এক্স অক্ষ থেকে উপরের দিকে না ঘুরে তখন তুমি এক্স অক্ষ থেকে নিচের দিকে ঘুরবা। তাহলে তোমরা পেয়ে যাবে যে কোন চতুর্ভাগে এই কোণের অবস্থান। যাক, তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমাদেরকে বেশ কিছু কাজ দেই। তোমাদের কাজ হচ্ছে তোমাদের বইয়ের কাজগুলাই। দেখো তোমাদের বইয়ে লেখা আছে কাজ। তোমাদের বইয়ে তোমরা খুঁজে পেয়েছো কিনা আমি জানি না, লেখা আছে কাজ যে চিত্রসহ দেখাও কোন চতুর্ভাগে পড়ে। দরকার হয় আমি লিখে দিই। প্রথমে লেখা আছে -100°, এরপরে হচ্ছে -365°, মাইনাস মাইনাস তিন পৃষ্ঠা 149-এ। হ্যাঁ রাইট, 149 আছে, রাইট, 149 আছে। এরপরে -720° অ্যান্ড ফাইনালি 1320°, 1320°। তো দেখো তোমাদের বইয়ে পেজ নাম্বার 149-এ এই কাজগুলো লেখা আছে। তো আমিও তোমাদেরকে এগুলো কাজ দিলাম যে তোমরা চিত্রসহ বের করবা। দেখো আমিও কিন্তু চিত্রসহ বের করেছি, তোমরা চিত্রসহ বের করবা যে এগুলো কোনটা কোন চতুর্ভাগে পড়ে। ওকে, যাক, এখন এই যে আমরা এতক্ষণ যে কোণ নিয়ে আলোচনা করলাম, প্রথমে আলোচনা করলাম জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ। এরপর দেখালাম যে ত্রিকোণমিতিক কোণের দুইটা ভাগ আছে, ধনাত্মক কোণ, ঋণাত্মক কোণ। এরপরে বললাম যে আমাদের 4টা চতুর্ভাগ আছে। ওকে, এখন এই যে কোণের পরিমাপ, এই কোণের পরিমাপ আবার দুই রকম। এই কোণকে পরিমাপ করার পদ্ধতি আবার দুই রকম। আমরা এতক্ষণ যতগুলি কোণ নিয়ে আলোচনা করেছি তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো, সবগুলোতে কিন্তু ডিগ্রি ছিল। যতগুলো কোণ নিয়ে আলোচনা করেছি সবগুলোতে ডিগ্রি ছিল। আর এই কোণের পরিমাপটা আরও একরকম আছে, যাকে বলা হয় রেডিয়ান বলা হয়। তার মানে আমরা যে কোণের পরিমাপ করি, এই কোণের পরিমাপ আবার দুই রকম। একটা হচ্ছে ডিগ্রি পরিমাপ, আর একটা হচ্ছে রেডিয়ান পরিমাপ। তো আমি এখন তোমাদেরকে এটা লিখে দিচ্ছি যে ডিগ্রি পরিমাপ এবং রেডিয়ান পরিমাপ বিষয়টা কি, এটা আমি একটু লিখে দিই। ওকে, তার আগে আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে আসি। সবাই একটু মিউট রাখো। এই কোণ পরিমাপের দুইটা একক আছে, যার মধ্যে প্রথম এককটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি। প্রথম এককটা হচ্ছে ষাটমূলক। ষাটমূলক পদ্ধতি, যেই পদ্ধতি আমরা সাধারণত ব্যবহার করি, এই যে আমরা বলে থাকি ডিগ্রিটাই হচ্ছে ষাটমূলক পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিকে বলা হয় বৃত্তীয় পদ্ধতি। তার মানে এখানে বৃত্তের সাহায্য নেওয়া হয়। বৃত্তীয় পদ্ধতিতে বৃত্তের সাহায্য নেওয়া হয়। তো কোণ পরিমাপে দুইটা একক আছে, একটা ষাটমূলক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ওকে, ভালো কথা। প্রথমে আমি বলি যে ষাটমূলক পদ্ধতি জিনিসটা কি। ষাটমূলক পদ্ধতি জিনিসটা কি, এটা আমি একটা কাজ করি, আমি এখানে বাংলায় লিখে না দিই, তোমরা বাংলা লেখাটা তোমাদের বইয়ে পেয়ে যাবা। হ্যাঁ, তোমাদের বইয়ে পেজ নাম্বার 149-এ তোমরা বাংলা লেখাটা পেয়ে যাবা। তো আমি আর বাংলাটা না লিখি, বরং আমি তোমাদেরকে কথা বলে বলে এবং চিত্রের মাধ্যমে বিষয়টা বুঝাই দিই। তাহলে আমি তোমাদের বইয়ে 149 পেজে যে কথাটা লেখা আছে, আমি ওই কথাটা আর লিখলাম না, তোমরা লেখাগুলো তোমাদের বইয়ে পেয়ে যাবে। আমি ওই কথাগুলাই আমি মুখে বলে বলে এবং চিত্রের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিই। ওকে, ষাটমূলক পদ্ধতি হচ্ছে যে যদি একটি সমকোণকে যদি 90 ভাগে সমান 90 ভাগে ভাগ করা হয়। কীরকম? সবাই ভালো করে শুনো। একটি সমকোণ মানে কি সবাই দেখো তো, এই যে নিশ্চয়ই এটা সমকোণ। এই দেখো সমকোণ, আমরা জানি যে সমকোণ, এই যে এটা হচ্ছে আমার সমকোণ।
তার মানে একটার উপরে আর একটা লম্ব হলে তাকে সমকোণ বলা হয়। সবাই খেয়াল করো, সমকোণ কখন বলা হয়? একটা রেখার উপর যদি অপর রেখাটা যদি লম্ব হয়, তখন তাদের মধ্যে যে কোণ তৈরি হয় ওই কোণকে বলা হয় এক সমকোণ। তাহলে এক সমকোণ মানে কি? এক সমকোণ মানে একটা রেখার উপর যদি অপর রেখা লম্ব আঁকা হয়, তাহলে তাদের মধ্যে যে কোণের সৃষ্টি হয় এই কোণকে বলা হয় এক সমকোণ। তার মানে এই কোণটা হচ্ছে এক সমকোণ। এই কোণটাকে আমরা বলতেছি এক সমকোণ। এখন দেখো, এক সমকোণকে এক সমকোণকে যদি কেউ সমান 90 ভাগে ভাগ করে, যে 90 ভাগ আমার এখানে দেখানো সম্ভব না, কিন্তু আমি তোমাদেরকে জাস্ট কয়েকটা দেখাই দিই যে এক সমকোণকে 90 ভাবে ভাগ করলে কেমন হয়। সবাই দেখো, এই দেখো, এটা মনে করো একটা ভাগ, দুইটা ভাগ, তিনটা ভাগ। তো দেখো, আমি তোমাদেরকে দেখানোর জন্য একটু বড় বড় করে দেখালাম, কিন্তু সত্যিকার অর্থে এটা যদি এই এক সমকোণকে যদি অতি ক্ষুদ্র ক্ষুদ্র মানে 90টা ভাগে যদি ভাগ করে ফেলা হয়, 90টা ভাগে যদি ভাগ করে ফেলা হয়, তাহলে ওই যে একটা ভাগ পাওয়া যাবে, ওই একটা ভাগকে বলা হয় 1 ডিগ্রি। ওই একটা ভাগকে বলা হয় 1 ডিগ্রি। সো সবাই খেয়াল করো তাহলে, এক সমকোণকে যদি কেউ সমান সমান অতি ক্ষুদ্র ক্ষুদ্র 90 ভাগে ভাগ করে দেয়, তখন ওই 90 ভাগের প্রত্যেকটা ভাগকে বলা হয় 1 ডিগ্রি। তাহলে এখন দেখো তো, এক সমকোণ সমান মোট কয় ডিগ্রি হলো? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তার কারণ আমি যদি 90 ভাগে ভাগ করেছিলাম, যেখানে প্রত্যেকটা ভাগের মান 1 ডিগ্রি, তার মানে 90 ভাগের মান 90 ডিগ্রি। তাহলে এই ষাটমূলক পদ্ধতি হচ্ছে এই ডিগ্রি পদ্ধতি। যেই ডিগ্রি পদ্ধতি কিভাবে আসলো তোমরা কিন্তু খেয়াল করলা ব্যাপারটা। ডিগ্রি পদ্ধতি কিন্তু প্রথমেই কিন্তু ডিগ্রি চলে আসেনি। প্রথমে এসছে একটা রেখার উপর আর একটা রেখা লম্ব এসছে, এরপরে লম্বের মাধ্যমে তৈরি হলো সমকোণ। ওই সমকোণকে সমান 90 ভাগে ভাগ করা হয়েছে। ভাগ করার পর প্রত্যেক ভাগকে ধরে নেওয়া হয়েছে 1 ডিগ্রি। তারপরে এই এক সমকোণের মান এসে 90 ডিগ্রি। তো এখান থেকে ডিগ্রি পদ্ধতি, যাকে বলা হয় ষাটমূলক পদ্ধতি। ওকে, ভালো কথা, তোমরা ডিগ্রি শিখলা। ডিগ্রির পাশাপাশি শিখতে হবে আরও একটা জিনিস, সেটা হচ্ছে মিনিট এবং সেকেন্ড। সবাই এই মিনিট এবং সেকেন্ডটা খুব দ্রুত শুনে নাও। এবার শুনো, যদি কেউ এক ডিগ্রিকে সমান 60 ভাগে ভাগ করে, 1 ডিগ্রিকে সমান 60 ভাগে ভাগ করলে, একটু আগে কি ছিল? একটু আগে কিন্তু সমকোণকে সমান 90 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগের মান 1 ডিগ্রি। ডিগ্রি পদ্ধতি শেষ। এবার দেখো, যদি কেউ 1 ডিগ্রিকে সমান 60 ভাগে ভাগ করে, তখন সমান 60 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগের মানকে নাম দেয়া হয়, প্রত্যেক ভাগের মানকে নাম দেয়া হয় 1 মিনিট। আমি এটাকে বলতেছি 1 মিনিট। দেখো মিনিট চিহ্ন কীরকম, দেখো মিনিট চিহ্ন হচ্ছে উপরে একটা এরকম বাঁকা দাগ, উপরে একটা বাঁকা দাগ, এটাকে বলা হয় মিনিট। তার মানে কি? মিনিট কোত্থেকে আসলো? মিনিট হচ্ছে যে 1 ডিগ্রিকে, মানে এই যে 90 ভাগে ভাগ করার পর ওই যে ছোট্ট 1 ডিগ্রি, ওই ছোট্ট 1 ডিগ্রিকে যদি কেউ সমান 60 ভাগে ভাগ করে, তাহলে ওই সময় ভাগ করার পর প্রত্যেক ভাগের মান হচ্ছে 1 মিনিট। ঠিক অনুরূপভাবে যদি কেউ ওই 1 মিনিটকে অর্থাৎ 1 মিনিটকে যদি কেউ অতি ক্ষুদ্র ক্ষুদ্র সমান 60 ভাগে ভাগ করে ফেলে, সমান 60 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগের মান 1 সেকেন্ড। প্রত্যেক ভাগের মান হচ্ছে 1 সেকেন্ড। 1 সেকেন্ডকে লেখা হয় কীভাবে? দেখো, 1 সেকেন্ডকে লেখা হয় এই যে এইভাবে, ডাবল দাগ দিলে তাকে বলা হয় সেকেন্ড। 1 সেকেন্ড, ডাবল দাগ দিলে তাকে বলা হয় সেকেন্ড। তো শিক্ষার্থীরা, আশা করি ব্যাপারটা বুঝতে পারলা। ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড সম্পর্কে তোমরা ধারণা পেলা। ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড সম্পর্কে তোমরা ধারণা পেলা। ডিগ্রি তো আগেই বললাম, 1 ডিগ্রিকে 60 ভাগ করলে 1 মিনিট পাওয়া যাবে, আর 1 মিনিটকে 60 ভাগ করলে 1 সেকেন্ড পাওয়া যাবে। যে ভাগটা করলাম, এই ভাগের মাধ্যমে আমরা এখন একটা কথা লিখতে পারি। কি লিখতে পারি সবাই খেয়াল করো। অতএব নিশ্চয়ই আমরা বলতে পারি
ষাট 60 সেকেন্ডে 60 সেকেন্ডে নিশ্চয় সবাই বলতে পারি 1 মিনিট। আমরা নিশ্চয়ই এতক্ষণ যে কথাগুলো লিখলাম উপরে, যে আমরা যে বিভিন্নভাবে যে ভাগ করলাম, আমরা যে এতক্ষণ যে বিভিন্নভাবে যে ভাগ করলাম উপরে, এই ভাগের মাধ্যমে কিন্তু আমরা এই কথাটা বলতে পারি যে যেহেতু 1 মিনিটকে 60 ভাগ করলে 1 সেকেন্ড পাওয়া যায়, তার মানে 60 সেকেন্ডে 1 মিনিট। নেক্সট আমরা এটাও বলতে পারি 60 মিনিটে, আমরা এটাও বলতে পারি 60 মিনিটে 1 ডিগ্রি। আমরা বলতে পারি 60 মিনিটে 1 ডিগ্রি বলতে পারি। ওকে, 60 মিনিটে আমরা 1 ডিগ্রি বলতে পারি। নেক্সট আমরা বলতে পারি কি যে 90 ডিগ্রিতে 1 সমকোণ। সো আমরা এতক্ষণ যতগুলি ব্যাখ্যা করলাম যে কাকে কয় ভাগ করলাম, এই যে ব্যাখ্যাটা করলাম যে কাকে কত ভাগ করলাম, সেই ভাগের কিন্তু ফাইনাল ফলাফল কিন্তু এটা। আশা করি সবাই বুঝতে পেরেছো। 90 ডিগ্রিতে 1 সমকোণ হয়, 60 মিনিটে হয় 1 ডিগ্রি। যেহেতু 1 ডিগ্রিকে 60 ভাগ করলে 1 মিনিট হয়, অতএব 60 মিনিট করলে 1 ডিগ্রি হবে। অনুরূপভাবে 60 সেকেন্ডে হয় 1 মিনিট। তো এই সম্পর্কগুলো আমাদের কাজে লাগবে। তো আমরা কিন্তু আরও একটা পদ্ধতি তোমাদেরকে বললাম একটু আগে, যাকে বললাম বৃত্তীয় পদ্ধতি। একটু আগে তোমাদেরকে বললাম যে কোন পরিমাপের আরেকটা পদ্ধতি আছে যার নাম হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ভালো কথা। এই যে বৃত্তীয় পদ্ধতি, তো এই বৃত্তীয় পদ্ধতি বুঝতে গেলে তোমাকে আগে বুঝতে হবে রেডিয়ান কী জিনিস। যেমন 60মূলক পদ্ধতির মূল একক কিন্তু ডিগ্রি। আমরা জানি 60মূলক পদ্ধতির মূল এককটা কিন্তু ডিগ্রি, মূল এককটা হচ্ছে আমাদের ডিগ্রি। ঠিক সেরকম বৃত্তীয় পদ্ধতির মূল এককটা হচ্ছে রেডিয়ান। সো আমাদেরকে আগে শিখতে হবে রেডিয়ান কী জিনিস, কোন পরিমাপের জন্য রেডিয়ান জিনিসটা কি। রেডিয়ান, তাহলে সবাই শুনে নাও রেডিয়ান কী জিনিস। আমি একটা কাজ করি, আমি রেডিয়ানের সংজ্ঞাটাও আমি লিখে দিচ্ছি না, যেরকম 60মূলকের সংজ্ঞা আমি লিখে দেইনি, রেডিয়ানের সংজ্ঞাটাও আমি লিখে দিচ্ছি না। তোমরা সুন্দর করে বইয়ে পেয়ে যাবে, আমি আর লিখে টাইম ওয়েস্ট করতেছি না। তোমরা তোমাদের বইয়ের 150 পৃষ্ঠায় তোমরা এটা লিখিত আকারে পাবে। তো আমি এই কথাটা আর বাংলায় লিখতেছি না, কিন্তু আমি বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে রেডিয়ান কী জিনিস। সবাই শুনো, রেডিয়ান হচ্ছে যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তে যে কোণ তৈরি করে তাকে বলা হয় 1 রেডিয়ান। আমি আবারও রিপিট করি, কিন্তু সেই রিপিটটা আমি চিত্রের সাহায্যে করি। সবাই খেয়াল করো, আমি আবারও রিপিট করতেছি, কিন্তু সেটা চিত্রের সাহায্যে করতেছি। খেয়াল করো, মনে করো এটা একটা বৃত্ত, ওকে, এটা একটা বৃত্ত। নিশ্চয়ই বৃত্তের একটা কেন্দ্র আছে। ওকে, আমরা সবাই জানি প্রত্যেকটা বৃত্তেরই একটা ব্যাসার্ধ থাকে। দেখো তো, এতটুকু কি বৃত্তের ব্যাসার্ধ বলা যায় না? নিশ্চয়ই এতটুকুকে বৃত্তের ব্যাসার্ধ বলা যায়। তাহলে সবাই খেয়াল করো, বৃত্তের কেন্দ্র যদি ও হয় আর আমি এটাকে যদি পি নাম দেই, তাহলে ও থেকে পিকে বৃত্তের ব্যাসার্ধ আর নাম দিলাম। ওকে, ভালো কথা। তাহলে কি হলো, একটি বৃত্তের একটি কেন্দ্র আছে নিশ্চয়ই, এবং নিশ্চয়ই এতটুকুকে বৃত্তের ব্যাসার্ধ বলা যায়। এখন দেখো, যদি কেউ কম্পাসের সাহায্যে, এই মুহূর্তে কম্পাসটা আমার কাছে নাই, কম্পাসটা ছিল কোথায় যে রাখলাম, আচ্ছা ঠিক আছে, কম্পাসটা এই মুহূর্তে নাই। ওকে, তোমরা খেয়াল করো, আমি মুখে বলে দিই, তোমরা একটু বোঝার চেষ্টা করো। মনে করো তুমি কি করলা, তুমি কম্পাসের সাহায্যে এইটুকু মেপে নিলা, মেপে নিয়ে এইখান থেকে তুমি এখানে একটা চাপ আঁকলা। তার মানে তুমি এখান থেকে যে চাপটা আঁকলা, এই চাপটা তুমি কোন ব্যাসার্ধ নিয়ে আঁকলা? এইটুকু নিয়ে। তার মানে তুমি কি করলা, তুমি কম্পাসের সাহায্যে এইটুকু মেপে নিয়ে এখান থেকে একটা চাপ আঁকলা। চাপ আঁকার পর দেখো তো, এই চাপকে আমরা কি বলতে পারি? এই চাপকে বলতে পারি ব্যাসার্ধের সমান চাপ। এই চাপকে বলতে পারি বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ। তার কারণ এই চাপটা কিন্তু আঁকাই হয়েছে ব্যাসার্ধের সমান মাপ নিয়ে কম্পাসের সাহায্যে।
তাহলে এই চাপটা যদি ব্যাসার্ধের সমান চাপ হয়, তো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ এই কেন্দ্রে যে কোণ তৈরি করে, খেয়াল করো তো কেন্দ্রে উৎপন্ন কোণ কী করে বের করা যায়? এই কেন্দ্রের সাথে এই চাপের শেষ বিন্দু যোগ করে দিই। সবাই দেখো, কেন্দ্রের সাথে এই চাপের শেষ বিন্দুটা যোগ করে দিই। যোগ করলে দেখো সবাই, কেন্দ্রে একটা কোণ তৈরি হলো। কেন্দ্রে একটা কোণ তৈরি হলো। এই কোণকেই বলা হয় 1 রেডিয়ান। এই কোণকে বলা হয় 1 রেডিয়ান। ডিগ্রিকে যেরকম প্রকাশ করা হয়েছে এরকম ছোট্ট গোল দিয়ে, মিনিটকে প্রকাশ করা হয়েছে একটা দাগ দিয়ে, আর সেকেন্ডকে প্রকাশ করা হয়েছে ডাবল দাগ দিয়ে, রেডিয়ানকে প্রকাশ করা হয় একটা সি দিয়ে। হ্যাঁ, রেডিয়ানকে প্রকাশ করা হয় একটা সি দিয়ে। তো এগুলো সবই হচ্ছে তোমার প্রকাশের পদ্ধতি। হ্যাঁ, সবই হচ্ছে প্রকাশের পদ্ধতি। হ্যাঁ সি বল। কেন ইউজ করা হয়? সি কেন ইউজ করা হয়? সি হচ্ছে তোমার সার্কুলার। হ্যাঁ, সার্কুলার মানে বৃত্তীয়। সি মানে কি? সি মানে সার্কুলার। সার্কুলার, দেখো তো, সার্কুলারের বাংলা হচ্ছে বৃত্তীয়। সার্কুলারের বাংলা স্যার হচ্ছে, আমার হ্যাঁ সরি বলো। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। স্যার এখানে তো আমরা ওকে, সবাই শুনো তাহলে। সবাই শুনো, রেডিয়ান কোণ। রেডিয়ান কোণ কাকে বলা হয়? রেডিয়ান কোণকে প্রকাশ করা হয় এই যে 1 রেডিয়ান সি দিয়ে। সিকে রেডিয়ান বলা হয় আর কি। এখন দেখো, রেডিয়ান কোণের সংজ্ঞা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ। দেখো, বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ এখানে নেওয়া হয়েছে। বৃত্তের ব্যাসার্ধের সমান করে একটি চাপ নেওয়া হয়েছে এখানে। ওই চাপের শেষ বিন্দু থেকে কেন্দ্র যোগ করা হয়েছে। কেন? রেডিয়ানের সংজ্ঞা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ তৈরি করবে ওই কোণকে বলা হবে 1 রেডিয়ান। বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ তৈরি করবে ওই কোণকে বলা হবে 1 রেডিয়ান। তাহলে ওয়ারিশা তুমি একটু বলো দেখি। ওকে, বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে ওই কোণকে বলা হয় 1 রেডিয়ান, যাকে 1c দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তাহলে বৃত্তীয় পদ্ধতি আর কিছুই না। বৃত্তীয় পদ্ধতি কিছুই না, যে কোণ নির্ণয়ের যে পদ্ধতিতে এই রেডিয়ান এককটা ব্যবহার করা হয় তাকেই বলা হয় বৃত্তীয় পদ্ধতি। মানে ষাটমূলক পদ্ধতি যেরকম আলাদাভাবে কিছু না। দেখো, ষাটমূলক পদ্ধতি কিন্তু আলাদাভাবে কিছু না। ডিগ্রি যে সংজ্ঞা দিলাম, ডিগ্রির সংজ্ঞা যে সমকোণকে সমান 90 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগের নাম 1 ডিগ্রি, এবং ওই ডিগ্রি পদ্ধতি যেখানে ব্যবহার করা হয় তাকেই বলা হয় ষাটমূলক পদ্ধতি। ঠিক অনুরূপভাবে রেডিয়ানের সংজ্ঞা দিলাম। ঠিক রেডিয়ান এককটা ব্যবহার করা হয় যে যে পদ্ধতিতে তাকেই বলা হয় বৃত্তীয় পদ্ধতি। তো আমরা কোণ পরিমাপে দুইটা পদ্ধতি শিখলাম। যাক, তো মোটামুটি আমরা যতটুকু শিখলাম, তো আমরা আগামী ক্লাসে আমরা আরও আলোচনা করব। ওকে শিক্ষার্থীরা, আজকের ক্লাসে যা যা করিয়েছি তার একটা স্ক্রিনশট তোমাদের সামনে রাখলাম। তোমরা স্ক্রিনশট নিতে পারো। স্ক্রিনশট নেওয়ার জন্য তোমাদের সামনে রাখলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আশা করি তোমরা নিয়েছো। আমি চলে যাচ্ছি পরবর্তী অংশে, তোমরা স্ক্রিনশট নিবা আবারও। ওকে শিক্ষার্থীরা, এটা ছিল আমাদের পরবর্তী অংশ। তোমরা এই অবস্থাতে একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আশা করি তোমরা স্ক্রিনশট নিতে পেরেছো। আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজে। ওকে, সবাই খেয়াল করো, এটা ছিল আমাদের পরবর্তী অংশ। তোমরা এটাও স্ক্রিনশট নিয়ে নাও একটা। ওকে, আশা করি তোমরা স্ক্রিনশট নিয়েছো। আমরা চলে যাচ্ছি আজকে ক্লাসের লাস্ট অংশ, তোমরা স্ক্রিনশট নিবে। এটা ছিল আজকে ক্লাসের লাস্ট অংশ, তোমরা এটাও স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, তাহলে আজকে ক্লাসের লাস্ট অংশ স্ক্রিনশট নিয়েছো। তো শিক্ষার্থীরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।